পাশ্চাত্যের সভ্যতার একটা বৈশিষ্ট্য হলো তারা সবসময় গায়ের জোরে কাজ করতে চায়। মার্কিন যে যুদ্ধমন্ত্রী হেক্সেট সেও গতকাল বলেছে যে আমরা ইরানকে চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করব এবং তাদের পছন্দ মতো চুক্তি। ট্রাম্প দেখবেন মার্কিন সংবাদ মাধ্যমকে বলছে মিথ্যাবাদী, একদম ঢালাও ভাবে সবাইকে ঢালাও ভাবে তোমরা শত্রুদের সাথে কাজ করছো ইত্যাদি ইত্যাদি নানান ধরনের কথা বলে। আপনার গত সপ্তাহে একটা কথা যুদ্ধের ক্ষেত্রে আসলে নিয়মিত এটা শত্রু বন্ধু বন্ধু বন্ধু। হ্যাঁ, তো আপনাকে এটা হেল্প করতেই পারে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ টক শোতে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিফ। আতিফ ভাই, খবর সংযোগ টক শো যে অগণিত দর্শক দেশ এবং দেশের বাইরে এবং আমাদের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদের আমাদের পক্ষ থেকে স্বাগত। আতিক ভাই, দর্শকরা খুব ভালো করে জানেন যে গত 2-3 দিনের যে মধ্যপ্রাচ্যে বিশেষ করে প্রথমে দেখা গেল যে ইসরায়েল এবং ইরানের মধ্যে, তারপরে আমেরিকার সাথে, এবং আজকে সকালেও দেখলাম এবং অনেক ব্যাপার আসছে। প্রায় আল জাজিরার একটা রিপোর্ট দেখলাম, যেটা আপনি বিস্তারিত বলবেন। সেখানে প্রায় মধ্যপ্রাচ্যে 18টি মার্কিন ঘাঁটিতে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা, আর এই কয়েকদিন তো আরো করতেছে। তারপর অনির্দিষ্টকালের জন্য হরমুজ বন্ধ করে দিছে, মরার উপরে খড়ার গা। আর সবচেয়ে ইন্টারেস্টিং খবর হচ্ছে আজ পর্দা উঠছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের, মানে ফিফা 2026 আজকে মেক্সিকোতে রাত 11:30 রাত উদ্বোধনী অনুষ্ঠান। আশা করি আপনারা দেখবেন। এই সেগমেন্ট নিয়েও কিছু কথা থাকবে। প্রথমে আমরা চলে যাই একটু মধ্যপ্রাচ্যে, পশ্চিম এশিয়া যাকে আমরা বলি। সেখানে গতকাল ট্রাম্প একটি কথা বলেছিলেন যে আমরা ইরান তালবাহানা করছে আলোচনার টেবিলে, বা আলোচনা করতে যাচ্ছে না, বা যুদ্ধবিরতিতে, এজন্য আমি শক্তিশালী হামলা করবে। এবং তার পরিপ্রেক্ষিতে তারা হামলা চালিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ইরান প্রায় যতগুলো বেস আছে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে সবগুলোতে গুনে গুনে ক্ষেপণাস্ত্র, আপনার এখানে ব্যালিস্টিক ড্রোন, ক্যামিকাজি ড্রোন, যেটা একমুখী ড্রোন বলা যায়, সবকিছুতে অ্যাটাক করছে। এই যে যুদ্ধে দামামা কি আবার বেজে গেল বড় যুদ্ধে? আসলে এই পাশ্চাত্যের সভ্যতার একটা বৈশিষ্ট্য হলো তারা সবসময় গায়ের জোরে কাজ করতে চায়। তারা যুক্তি বুদ্ধি কোনোটাই, তো মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা এমন হয়েছে এখন যে তারা ইরানের সাথে আলোচনার টেবিলে পেরে উঠছে না। এই জন্য নানানভাবে নানান ফন্দি ফিকির করে চাচ্ছে ইরানকে একটা চুক্তিতে, তাদের মন মতো চুক্তিতে বাধ্য করা, বিভিন্ন চাপ দিয়ে দিয়ে আর কি। তো এটা যে মার্কিন যে যুদ্ধমন্ত্রী হেক্সেট সেও গতকাল বলেছে যে আমরা ইরানকে চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করব এবং তাদের পছন্দ মতো চুক্তি, মানে মামা বাড়ির আবদার, আমি লেখা দিলাম তুমি সাইন করে, এলাকার মাস্তানের মতো। কিন্তু এই ব্যাপারে জাতিসংঘে নিযুক্ত যে ইরানের রাষ্ট্রদূত স্থায়ী প্রতিনিধি যে ইরাভানি আছেন, উনি বলছেন চমৎকার কথা যে হুমকি, ভয়ভীতি বা বল প্রয়োগের মাধ্যমে কোনো স্থায়ী যুদ্ধ চুক্তি সম্ভব নয়। আর ইরান কখনো এই ধরনের চাপের কাছে নতি স্বীকার করে না, সুতরাং এইসব প্রচেষ্টা বিফলে যাবে। তো এগুলো তো ইরানের পক্ষ থেকে বারবারই ক্লিয়ার করে দেওয়া হচ্ছে যে তারা কি করতে চায় বা কি করতে চায় না। এখন মার্কিনিরা গায়ের জোরে সব জায়গায় সবকিছু করতে চায়, এবং এটা কয়েকদিন আগে থেকেই বোঝা ছিল। ট্রাম্পকে যখন টিভিতে সাংবাদিক প্রশ্ন করে, সে যখন উত্তেজিত হয়ে যায়, জবাব দিতে পারে না, তার মানে তার কাছে তো কোনো যুক্তি বুদ্ধি নাই, সে কি জবাব দিবে? তার আগের কথার সাথে পরের কথা মিলে না, এটা খোদ মার্কিনীদের চোখেই এখন দৃশ্যমান। এবং মার্কিন সংবাদ মাধ্যমগুলো এগুলো হরদম লেখা হচ্ছে, যার ফলে ট্রাম্প দেখবেন মার্কিন সংবাদ মাধ্যমকে বলছে মিথ্যাবাদী, একদম ঢালাও ভাবে সবাইকে, ঢালাও ভাবে তোমরা শত্রুদের সাথে কাজ করছো ইত্যাদি ইত্যাদি নানান ধরনের কথা বলে। তো এই অবস্থা যখন সে কোনো কিছু পারতেছে না, এরপরে বলতেছে আমরা 2 সপ্তাহের মধ্যে চুক্তি করব, আবার বলতেছে ধীরে ধীরে করব, আবার বলতেছে 2 দিনের মধ্যেই করব। তো কোনো কথার কোনো আগামাথা নাই। তো এই অবস্থায় যেটা দেখা গেছে যে ইরানের যে ফোর্সগুলো আছে, কম্বিনেশন আপনার সামরিক বাহিনী আর শক্তিশালী ইউনিট, যেটা হ্যাঁ, তাদের সকল বাহিনী মিলেই আসলে ওই বিপ্লবী বাহিনী। এগুলা আমাদেরকে বোঝায় আর কি যে এটা আমাদের আর্মি, এটা নেভি, কিন্তু ওদের বাহিনী ওদের সেটআপের মতো। হ্যাঁ, তো কিন্তু ওই অফিসিয়ালি সারা বিশ্বের সাথে কমিউনিকেশন করার জন্য এক ধরনের আলাদা আলাদা বাহিনীর সেটআপ আছে। কিন্তু আমরা আগেই জানি যে ইরানের প্রত্যেকটা বাহিনীর লোককে প্রত্যেকটা বাহিনীকে পোস্টিং এ যেতে হয়, সব ধরনের প্রশিক্ষণ সব বাহিনীতেই নিতে হয়। মানে ওদের একজন সৈন্য
চারদিক থেকেই যে পাইলট বিমানের পাইলট সে আবার নৌবাহিনীতে নিয়মিত কাজ করে, সে অলরাউন্ডার আবার সীমান্ত রক্ষী হিসেবে কাজ করে। আচ্ছা, পাশ্চাত্যের রাশিয়া চীনেও কিন্তু সাইবার অ্যারোস্পেস এদের আলাদা আছে। মার্কিন যুক্তরাষ্ট্রেরও আছে, রাশিয়ারও আছে, চীনেরও আছে, ইভেন জার্মান, ফ্রান্স, মানে পৃথিবীর উন্নত যে বড় শক্তির যে দেশগুলো 10-12টা এদের সবারই এই ধরনের আছে। তো ইরানও ওই কাতারের, ইরান এইসব আমাদের কাতারের না, যদিও এশিয়ায় তারা পরে, হ্যাঁ এশিয়া হইলো সাধারণ কাতারের না। তুরস্কেরও হয়তো কিছু কিছু ক্ষেত্রে আছে, হ্যাঁ। তো এই দিক দিয়ে তারা একটু ভিন্ন প্যাটার্নের। আচ্ছা, আপনাকে স্পেসিফিক প্রশ্নটা করতে চাই, এই 2-3 দিনের অ্যাটাকে কিন্তু 4-5টা দেশের 18টা মার্কিন ঘাঁটিতে তারা হামলা করে। তা আমরা যে শুনি যে 28 থেকে 30টা ঘাঁটি আছে, তার মানে ঘাঁটি আরো বেশি আছে মধ্যপ্রাচ্যে। আসলে তো ঘাঁটির সংখ্যা আরো নতুন বেরোচ্ছে, কারণ আমেরিকানরা এখানে গোপনে অনেক ঘাঁটি করে রাখছিল, যেটা হয়তো অন্য কেউ টের পায়নি। কিন্তু এখন যেহেতু যুদ্ধাবস্থা, ইরানিরা সবকিছু সার্চ করতেছে, স্থানীয় জনগণ ফেসবুক বা অন্যান্য মাধ্যমে এগুলা ছবি তুলে পোস্ট করে দেয়, যার ফলে এগুলো অনেক কিছু ডিটেক্ট হয় না। আর একটা অভিযোগ আছে রাশিয়াও তাদেরকে এই স্যাটেলাইট ইমেজ দিয়ে চীনের কথা আছে, যুদ্ধক্ষেত্রে এটা হতেও পারে। আপনি আমরা মিত্র, আপনার সাহায্য তো নিতেই পারে, যেহেতু রাশিয়াকে ড্রোন দিয়ে ক্ষেপণাস্ত্র দিয়ে সাহায্য করেছিল। এই ব্যাপারে আসলে মানে কোন সুস্পষ্ট বক্তব্য পুতিন আপনার গত সপ্তাহে একটা কথা বলেছেন, ক্ষেত্রে আসলে নিয়মিত এটা শত্রু বন্ধু, হ্যাঁ। তো আপনাকে এটা হেল্প করতেই পারে, কিভাবে করলো কি করলো এটা তো বলে কায়দায় করলো এটা তো বলে করে, রাইট। এবার বলেন 18টা ঘাঁটি। তো এই এতদিন আমরা 28টা ঘাঁটিতে আবার নতুন করে আরো 18টা ঘাঁটি, মানে আগে যে হামলা করেছিল ধরেন একটা ঘাঁটি তো আর একবারে মাটির সাথে মিশিয়ে দেয় না, হয়তো একাংশ ক্ষতিগ্রস্ত করেছে মূল অংশটা। তো এখন দেখা গেছে ওরা পাশে হয়তো আরেকটু অংশ অ্যাক্টিভ করেছে, সেইটাকে আবার নতুন করে সাইজ করে দিয়েছে। তো এইভাবে এই হামলা মানে, এবং এর আগে যে আমেরিকানরা বা ইসরায়েলিরা অস্বীকার করত, কিন্তু এইবারও 48 ঘন্টা পরে যখন এগুলা মানে প্রকাশিত হচ্ছে, তখন আপনার ইসরায়েলি সংবাদ মাধ্যম সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু এগুলো আসছে যে আপনার ইরানিরা বিশেষ করে গতকাল রাতে মার্কিনিরা হঠাৎ করেই মানে এই যে ট্রাম্পের ঘোষণা দিয়ে বাংলাদেশ সময় মানে রাত 2টা বা 2:30টার দিকে এরকম আবার আক্রমণ শুরু করছে। তো এই আক্রমণের ফলে ইরানও পাল্টা আক্রমণ করছে তাদের প্রায় জর্ডান সহ কুয়েত, বাহরাইন এইসব এলাকায় আরো 18টি বিভিন্ন লক্ষ্যবস্তুতে। এবং এইসব লক্ষ্যবস্তুর যে সুবিধা হয়েছে যে ইরান এবার হামলা করে এইসব ঘাঁটিতে যে মার্কিন F-16, F-15 এবং F-35 মডেলের যুদ্ধ বিমানের যে হ্যাঙ্গার, এগুলো ধ্বংস করেছে। নিশ্চয়ই ফাঁকা ছিল না, 2-1টা তো বিমান থাকার কথা। না, পুরো লোড ছিল, ফাঁকা তো প্রশ্নই ওঠে না। মানে জর্ডানের যে এই আপনার এটা কি বলে সালতি বিমান ঘাঁটি, মুয়াফফাক সালতি বিমান ঘাঁটি, এইখানে 12টি আপনার ব্যালিস্টিক মিসাইল মেরেছে ইরানিরা বলছে। এবং এইখানে কিন্তু মার্কিনীদের F-35, F-16, F-15 এর হ্যাঙ্গার এবং ওইগুলা ওইখানে থাকে, এবং সেটা একটা কমান্ডো কন্ট্রোল সেন্টারও। এবং ইরানিরা বলছে বহুল সংখ্যক বিমান ধ্বংসের পাশাপাশি এই এলাকার মানে ইয়েগুলো যে বিমানের যে রানওয়ে মানে বিমানকে রাখার যে হ্যাঙ্গার গুলো ধ্বংস করে দিছে। এবং একেবারে তারা একটা ইরানের একটা সূত্রে জানা গেছে যে F-35 মিনিমাম 6টা তারা ধ্বংস করছে ওইখানে, আর অন্যগুলো তো আছে, মানে ওখানে ছিল আরো বেশি হতে পারে, বলে যে মিনিমাম এইটা আর কি। তো এই অবস্থা জর্ডানের এই বড় বিমান ঘাঁটি ছাড়াও কুয়েতের 2টা বিমান ঘাঁটি এবং বাহরাইনের একটি মার্কিন ঘাঁটিতে, মানে বাহরাইনের মার্কিন ঘাঁটি এবং একই সাথে যে বাহরাইনের যে ওদের যে পুরনো যে জায়গাটা কমান্ড সেন্টার যেটা নেভির, সেটাতে আবার হামলা করে এগুলোকে মোটামুটি সাইজ করে দিয়েছে আর কি। তো 5th ফ্লিট আর কি যেটা বলে। তো এগুলো তো ধরেন মোটামুটি গেল। তো এই সমন্বিত ক্ষেপণাস্ত্র হামলা বলতেছে ইরানিরা, এবং আত্মঘাতী ড্রোন হামলার ফলে মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং একটি মার্কিন সংবাদ মাধ্যমে দেখলাম মার্কিন একটি যুদ্ধ জাহাজও আক্রান্ত হয়েছে। হ্যাঁ, আপনার কাছে একটা প্রশ্ন, সব ঠিক আছে, ইরানি ক্ষেপণাস্ত্রগুলো আসছে, আমরা জানি যে ইরান প্রথম আঘাতগুলো করছিল এইসব মধ্যপ্রাচ্যে এইসব ঘাঁটির বাইরে, যে তাদের দামি যে রাডার সিস্টেমটা ছিল, চোখ বলা হতো, পৃথিবীতে তারা মাত্র 7টা থেকে 8টা ছিল, এটা সম্ভবত 3টা তারা ধ্বংস করেছে পুরো মধ্যপ্রাচ্যে। তো এগুলা কি আর রিপ্লেস হয় নাই? না, এগুলো হয়তো এগুলো তো তৈরি করা সম্ভব না, অনেক সমস্যা। এগুলোর হয়তো কাছাকাছি মোবাইল কোন সিস্টেম আবার আইনে, মানে যেটা দক্ষিণ কোরিয়া, জাপান বা তাইওয়ান জায়গা থেকে মোবাইল সিস্টেম যেগুলো আছে ওগুলো হয়তো এগুলো তাহলে কার্যকর হচ্ছে না, কারণ একটা ক্ষেপণাস্ত্র যখন আসছে নিশ্চয়ই তো ডিটেক্ট করার জন্য এরা মারতেছে। তো ওগুলা মোবাইল গুলো তার অত পাওয়ারফুল না, ওগুলো মোটামুটি আনছে এবং ওগুলোকে আবার ইরানিরা এখন ধ্বংস করে মানে ইয়ে করেছে। এবং একই সাথে ইরাকের যে কুর্দিস্তানের যে ইরবিল সামরিক ঘাঁটি মার্কিনীদের, ওইটা তো
গত 2 দিন যাবত হামলা হচ্ছে, যার ফলে মার্কিনরা কিন্তু এখন অনেকটা নাস্তানাবুদ অবস্থায় আছে, তারা স্বীকার করুক আর না করুক। আর এর মধ্যে যেটা ঘটছে আর কি, আপনার সবার জন্য ভয়াবহ ঘটনা এটা, হরমুজের হামলার ঘটনার মধ্যে ইরান যেটা ঘোষণা দিয়েছে যে এখন আর হরমুজ চালু থাকবে না। এই কয়দিন যেমন টোল দিয়েও 30-40টা জাহাজ 10 থেকে 30টা 40টা জাহাজ যাইতো, এখন ইরান বলছে কোনো টোল না, সব বন্ধ, 100% সিল। 100% সিল মানে আর 1 ফোঁটা তেলও এখান দিয়ে বেরোচ্ছে না। তো এই যখন অবস্থা, এর মধ্যে আবার ধরেন ইরানের আকাশসীমা ঠিক রাখতে ইরানি, যা আমরা বলতেছিল যে ইরানি বিমান নাই, কিন্তু ইরানি ওই যে F-14 না K-14 টমকেট বিমানগুলো দিয়ে ইস্পাহানের আকাশে ইরানিরা টহল দিচ্ছে। তো এই ওদের তো নিজস্ব প্লেনও কাউসার আছে, যেটাকে F-5 কে তারা অত্যাধুনিক, মানে সম্ভবত 4th জেনারেশন ক্যাটাগরিতে। তো ইরান আরেকটা যেটা করতেছে যে আপনার হরমুজ প্রণালীতে আপনার আগে তো অল্প কিছু হয়তো ওই যে মাইন সমুদ্রের মাইন, কিন্তু এখন তারা ঘোষণা দিয়েছে যে ব্যাপক হারে তারা মাইন স্থাপন করতেছে, এবং এইটা এখন ঘোষণা দিয়ে বৃহৎ পরিসরে নৌ মাইন স্থাপন করতেছে, যার ফলে এখানে কিন্তু আর কোনো জাহাজ টাহাজ কিছুই চলতে পারবে না। মানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে ঘন ঘন বিমান হামলা করছে তারই প্রতিবাদ স্বরূপ হরমুজ টোটালি বন্ধ, এটাও তাদের অফিসিয়াল বার্তা। এই তো এই অফিসিয়াল বার্তা, এইটা তো গেল এইদিকে, এবং যার ফলে কিন্তু আবারও তেলের দাম আজকেও আবার নতুন করে ধরেন মানে আমরা এখানে বসার আগ পর্যন্ত 2.47% বেড়েছে বেঞ্চমার্ক ব্রেন্ট কোয়েটে, আর WTI ক্রুডের দাম 2.89% বৃদ্ধি পেয়েছে, সব 100-র কাছাকাছি মানে চলে যাবে। তো এইগুলো যখন হচ্ছে, আমরা হয়তো দেখা যাবে এখন পাল্টা হামলা চলছে, ঘন্টায় ঘন্টায় এটার দাম আরো বাড়বে, যেহেতু তেল সাপ্লাই বন্ধ পুরোপুরি। তো এই অবস্থায় কিন্তু আবারও তেলের জ্বালানিতে সারা বিশ্বের জন্য দুঃসংবাদ। এবং তেলবাহী, এবং ওইখান দিয়ে যাওয়ার সময় 2টা জাহাজ ইরানের কমান্ড অমান্য করেছিল, যার ফলে ওই 2টি জাহাজকে ইরান লক্ষ্যবস্তু করেছে এবং 2টাতে আগুন জ্বলছে এই অবস্থায়। এবং মার্কিন একটি যুদ্ধ জাহাজেও ইরান মিসাইল মেরেছে, সেটাতেও আগুন জ্বলতে দেখা গেছে বলে কিছু কিছু সূত্র জানিয়েছে। ধন্যবাদ আতিক ভাই। আমরা একটু খেলার সেকশনে যাব, তার আগে একটু আমরা একটু কমেন্ট পড়ে নিই। দর্শকদের প্রচুর কমেন্ট আছে, কিন্তু আমি সময়ে স্বল্পতার জন্য সবগুলো পড়তে পারছি না বলে দুঃখিত। প্রথম যিনি আজকে মতামত প্রকাশ করেছেন তার নাম হচ্ছে রফিক শেখ, উনি বলছেন আলহামদুলিল্লাহ ইরানের জন্য। আপনাকে ধন্যবাদ। জুয়েল লিখছেন ইরান যুদ্ধে যেমন বোমা ফাটিয়েছে তেমনি ফুটবল ওয়ার্ল্ড কাপও বোমা ফাটাবেন ইনশাআল্লাহ। ইরানের ফুটবল বিশেষ করে তার ডিফেন্স এবং মিডফিল্ড অনেক স্ট্রং। আপনারা যারা ইরান যতবারই বিশ্বকাপে উঠেছে আপনারা তাদের খেলাগুলো ইউটিউবে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন এবং আপনার মতামত সঠিক। SD একটা আইডি থেকে লিখছেন, আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন, আপনাকে শুভেচ্ছা। রাশেদুল লিখছেন রাশিয়ার তেল আনতে কি আমেরিকার অনুমতি লাগবে না, এটা আমাদের কথা বলা হচ্ছে। আপনার মনে আছে নিশ্চয়ই এই সরকারের যে বাণিজ্য মন্ত্রী আমির খসরু, উনি একটা চিঠি নিয়ে কিন্তু আগেই মার্কিন দূতাবাসে সম্বন্ধে দেখা করেছিলেন এই বিষয়ে। আমরা পরিপূর্ণ জানি না, তা আমেরিকা গ্রিন সিগন্যাল আছে। আমেরিকা যেহেতু রাশিয়ার তেলের উপর থেকে নিষেধাজ্ঞা 3বার 1 মাস করে 3বার কিন্তু উঠিয়ে নিয়েছে, তাই যেটা আমরা কালকে আতিক ভাই বলছিলেন যে ভারতকে ট্যাক্স দিয়ে বা পে করে আমরা ওখান থেকে শোধন করে নিয়ে আসবো, কারণ আমাদের যে শোধনাগার আছে একটি মাত্র, সেটা কিন্তু মধ্যপ্রাচ্যের যে তেলগুলো আসে সেটা শোধন প্রক্রিয়া করতে পারে। মোটা রাশিয়ার তেল কিন্তু অনেক ঘন, ভেনেজুয়েলাটা আরো বেশি ঘন, তাই রাশিয়ার তেল করতে মালয়েশিয়াও ছিল, কিন্তু আমাদের সরকার ভারতকে বাছাই করেছে। এটা ওনারা কেন করেছেন ওটা ওনারাই ভালো ব্যাখ্যা দিতে পারবেন। তো ওখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণে পে করে তারপরে তেলটা আসবে। ধন্যবাদ আপনাকে। আজকের আরেকটি বড় খবর হচ্ছে, আপনারা জানেন যে 23তম ফিফা ওয়ার্ল্ড কাপ আজকে শুরু হতে যাচ্ছে এবং ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন, যেহেতু 48টা দেশ, 3টা দেশে আজ পর্যন্ত হয়নি যৌথভাবে আয়োজন। এখন এটাকে আপনি বলতে পারেন এতগুলো খেলা একটা দেশের পক্ষে সম্ভব, আয়োজন করা সম্ভব না, আবার হতে পারে যে ইকোনমিক সমস্যা, এটা মূলত অর্থনৈতিক সমস্যা, কারণ কাতারকে আমরা দেখেছি 32টা দেশ নিয়ে তারা নিশ্চয়ই এককভাবে করতে পারে, কিন্তু এখন কারো ক্ষমতা নাই, কারণ যুদ্ধকালীন অবস্থায় ওই অবস্থায় নাই। তো আজকে প্রথম উদ্বোধনী ম্যাচ মেক্সিকোতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। 16 বছর আগে কিন্তু এই দুইটা টিম এক গুলো ড্র করেছিল। তো সবকিছু মিলে বিশ্বকাপ আয়োজন, এবং এই আয়োজনটার আতিক ভাই উদ্বোধন অনুষ্ঠান কিন্তু 3 দিন হবে। প্রথমে আজকে মেক্সিকো, তার পরের দিন হচ্ছে আপনার কানাডায়, এবং সর্বশেষ লস অ্যাঞ্জেলেসে বর্নার্ডো আয়োজন হবে। আজকে যে কলম্বিয়ান খুব বিখ্যাত যে গায়িকা রয়েছেন
ইনি আফ্রিকার গানটিও গিয়েছিলেন, থিম সং শাকিরা, উনি উদ্বোধন করবেন আফ্রিকার একটি ব্যান্ড দলের সাথে। আর খেলার মাঠে বললাম, আর ব্যবসা অনেক দিক আছে, কিন্তু আপনি ব্যবসায়িক দিক আর আপনি কেমন দেখছেন উত্তেজনা? আসলে আয়োজন তো বিশালই। এর আগের বার ছিল 32টি দল, এবার ফিফা 16টি দল বেরিয়ে 48টি দল করেছে, এবং মোট 11 জুন থেকে 19 জুলাই 39 দিনের খেলা হবে, মোট 104টি ম্যাচ হবে। তো বিশ্বকাপের ইতিহাসে এত দীর্ঘ বিস্তৃত আয়োজন এর আগে কখনো দেখা যায়নি। তো যাই হোক, এটা হচ্ছে, কিন্তু বিশ্বকাপের আসরটিকে ফিফা যেভাবে অরাজনৈতিক অসাম্প্রদায়িক বলা হয়, কিন্তু বাস্তবে কিন্তু আমরা এবার সেইভাবে দেখতে পাচ্ছি না। কারণ এর আগের বার আমরা দেখলাম রাশিয়াকে ইউক্রেন আক্রমণের জন্য তার ভেন্যুই বাতিল করে দেওয়া হলো, হ্যাঁ, এবং তাকে বিশ্বকাপ থেকে সরিয়ে রাখা হলো। খেলতে দেওয়া হলো না। হ্যাঁ, তো অথচ আমেরিকা এবং ইসরায়েল ইরান আক্রমণ করলো, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো নিয়ম নীতি প্রয়োগ করলো না ফিফা। অথচ একজন আয়োজক, হ্যাঁ, না আয়োজক ধরেন অনেক আগে থেকে আয়োজন এইসব, কিন্তু তাকে তো খেলায় অফ করে দেওয়া যেত, যে না তুমি খেলতে পারবে না যেহেতু আক্রমণকারী দেশ। রাশার মতো একই থিওরিতে। তো এইখানে তাদের দ্বৈত নীতি। তারপরে ইরানের যে অফিসিয়াল এবং কোচ, এদেরকে ভিসা দেওয়া হয়নি, এগুলোও দ্বৈত নীতি। এবং ইরানি প্লেয়ারদেরকে মার্কিন ভূমিতে থাকতে দিবে না, আরেক ধরনের টিকিট নিয়ে সমস্যা। হ্যাঁ, তারপরে ইরানি দর্শকদের টিকিট দেওয়ার পর এগুলা শেষ মুহূর্তে সব বাতিল করে দেওয়া হয়েছে। তো এগুলো তো আসলে তাইলে ফিফা তার মানে নিরপেক্ষতা হারালো আর কি। তো এইটা অবশ্যই বলা যায়। এবং আপনি যেভাবে বললেন যে হ্যাঁ, এটা কার্নিভালের মতো এইসব দেশগুলোর সাথে, আমরাও বলি যে আমাদের মুসলিমদের সংস্কৃতির সাথে মিলে না, যেমন আছে। আবার অনেকে কিন্তু থেকে যাওয়ার চেষ্টা করে, এটা একটা, এগুলা পৃথিবীর সব দেশেই যখন একটা মেগা আয়োজন করে, ওরা ধরেই অলিম্পিক থেকে শুরু করে সব ওরা ধরেই নেয় যে 10 থেকে 15% যারা আসবে তারা থেকে যাবে। এটা সারা দুনিয়ায় হিসাব করা আছে আগে থেকেই। হয়তো রাশিয়ার ক্ষেত্রে এটা হয়নি, হ্যাঁ, কিন্তু আপনি খেয়াল করেন আর্জেন্টিনার মতো দেশে যখন বিশ্বকাপ হয়েছিল, সেখানেও কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ গিয়ে থেকে গেছে। এবং আমরা তখন দেখেছি ঢাকায় যে আদম ব্যবসায়ীদের একটা হই হুল্লোড় এবং রমরমা ব্যবসা পড়ে গিয়েছিল, এবং ঢাকা থেকে প্রচুর মানুষ তখন আর্জেন্টিনা ওইদিকে চলে গেছে, কেউ কেউ আবার ব্রাজিলেও চলে গেছে। বাংলাদেশ থেকে ওইখানকার আয় ভালো, এবং ওইখান থেকে বিয়ে শাদী করে ওইখানকার পাসপোর্ট নিয়ে স্থায়ী হওয়া যায়, তারপর ওখান থেকে অন্য দেশে যাওয়া যায়। হ্যাঁ, সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার ধান্দাই অনেকে গিয়েছিল। তো এগুলো গেল একটা বিষয়। তো মার্কিনিরা মনে করছে যে ফিফা এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুটো মিলে বৈশ্বিক অর্থনীতিতে প্রায় 41 বিলিয়ন মার্কিন ডলারের প্রভাব ফেলতে পারে এবারের বিশ্বকাপ। এবং এখানে পর্যটন, পরিবহন, হোটেল, রেস্তোরাঁ, খুচরা বাণিজ্য এবং ক্রীড়া সংশ্লিষ্ট অন্যান্য খাত থেকে এই ধরনের সুফল পাবে বলে আশা করছে। তো ফুটবল প্রেমীদের আবেগের আরেকটি বড় জায়গা হলো, এবারই সম্ভবত শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে, যেখানে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকাদের শেষ খেলা হতে পারে, নেইমারেরও হতে পারে। তো 2 দশকের বেশি সময় ধরে বিশ্ব ফুটবলকে শাসন করে এই দুই কিংবদন্তিকে হয়তো শেষবারের মতো দেখা যাবে। এখন আমরা হয় তাদের কারিশমা দেখবো, নাইলে তারা ডুমসডের মতো ডুম হয়ে যাবে। কিন্তু আরেকটা মজার মধ্যে, যদি ওরা স্বাভাবিক প্রক্রিয়া জিতে যায়, তাহলে কিন্তু আপনার ওদের মুখোমুখি হতে হবে হ্যাঁ সেকেন্ড পর্যায়ে। এইটা একটা এরপরে হয়তো এর পাশাপাশি বিশ্বকাপের নতুন যুগের নতুন তারকারা সামনে, হ্যাঁ, আমরা এবার নতুন তারকারা হবে দেখবো। তো এটা আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বের এইসব নতুন বিস্ময়, নাটকীয়তা, নতুন আনন্দ আর হৃদয় ভাঙার গল্পের সাথে আমরা অনেক ধরনের স্টোরি পাওয়া যাবে। তো যারা জিতবে তারা কাঙ্ক্ষিত ট্রফি নিয়ে বাড়ি ফিরবে, এইটা একটা বিষয়। তো বাংলাদেশ যদিও এবারের বিশ্বকাপের অংশ নয়, কিন্তু আবেগের দিক থেকে বাংলাদেশের কোটি কোটি দর্শক সমর্থক বরাবরের মতোই এবার কেন্দ্রবিন্দুতে থাকবেন। প্রিয় দল, প্রিয় তারকা ও প্রিয় খেলাকে ঘিরে আবারও প্রাণ ফিরে, এবং এই উপলক্ষে অনেকের বাসায় আয়োজন করে খেলা দেখে তাদের ফ্যামিলি গুলো আসে। অনেক তো আপনার বিচ্ছিন্ন হয়ে গেছিল, এখন আবার এটা শুরুতে পজিটিভ থাকে, রাতে খেলা দেখে দিনে ঘুমায়। আচ্ছা, ধন্যবাদ আতিক ভাই। আপনি নিশ্চয়ই খেলা দেখবেন দুই একটা, নিশ্চয়ই? হ্যাঁ, অবশ্যই, যেহেতু আছে সময় তো প্রতিটা কোনো খেলাই মিস হতো না, একটু সমস্যা, যেহেতু চাকরি ক্ষেত্র প্লাস হচ্ছে বয়সও আমাদের একটা ফ্যাক্টর। দর্শক, যে কথা সবাই উন্মোদনা করবেন, আর কে কলকে সাপোর্ট করেন আমাদেরকে জানিয়ে দেবেন। আমাদের এই অনুষ্ঠানগুলো আপনাদের কেমন লাগছে সেটাও জানিয়ে দেবেন। আর পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠানগুলো আপনারা উপভোগ করছেন সেটা একটু কষ্ট করে কমেন্ট বক্সে দিয়ে দেবেন। আর বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আগাম শুভেচ্ছা, ধন্যবাদ সবাইকে।